আসসালামু আলাইকুম। স্যারের ঘর কালকে সাজানো হয়েছে বেলুন দিয়ে। ওই যে পিছনে। স্যার আসসালামু আলাইকুম। সালমা, আসসালামু আলাইকুম স্যার। মাথা কিছু নাই। স্যার আসসালামু আলাইকুম। কি করবো বলো? এখানে ক্লাস করতেছি। বাংলা দিদি, আমাদের যে সিলেবাস গুলো ছিল এখানের মধ্যে কোনো সমস্যা আছে কিনা? ক্লাস 10। আসসালামু আলাইকুম স্যার। তোমরা সবাই না, তোমাদের ভূত ব্যাকরণ বইটা নাও তো। তোমাদের ভূত ব্যাকরণ বইটা নাও তো। স্যার নিছি। আলো আসতেছে না কেন? এসো। তুমি 59 পৃষ্ঠায় যাও। 59। ইয়াহনাফুল আরিফ। আলিফ। আলিফ নাকি নাম? পাঁচ সারিয়ার ক্লাসে আসো নাকি? মাহাতাব জুনাইদ। স্যার কি বই নিতে বলছেন একবার বলবেন? আমি আরো একবার Yes, বলবো। স্যার। বাংলা ভাষার ব্যাকরণ। বাংলা ভাষায় ব্যাকরণ। আচ্ছা, একটু স্যার নিয়ে আসতেছি। 59 পৃষ্ঠা। নুসরাত মিম, সালমা, সোমেয়া, তাবাসসুম, শিফা। সবাই নবম দশম শ্রেণীর বুট ব্যাকরণ নাও। স্যার নিছি। 59 পৃষ্ঠায় যাও। তৃতীয় অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদ। গেছি স্যার। গেছো? ইয়েস স্যার। আমি পড়িয়ে দিচ্ছি।
পদাশ্রিত নির্দেশক কয়েকটি অব্যয় বা প্রত্যয় কোনো না কোনো পদের আশ্রয় বা পরে সংযুক্ত হয়ে নির্দিষ্টতা জ্ঞাপন করে। আমি আবার বলছি, কয়েকটি অব্যয় বা প্রত্যয় কোনো না কোনো পদের আশ্রয় বা পরে সংযুক্ত হয়ে নির্দিষ্টতা জ্ঞাপন করে, এগুলোকে পদাশ্রিত অব্যয় বা পদাশ্রিত নির্দেশক বলে। বাংলা ভাষায় নির্দিষ্টতা জ্ঞাপক প্রত্যয় ইংরেজি ডেফিনিট আর্টিকেল দিয়ে স্থানীয় হয়, বচনভেদে পদাশ্রিত নির্দেশকেরও বিভিন্নতা প্রযুক্ত হয়। আমি আবার বলছি, আবার বলছি আমি, কয়েকটি অব্যয় বা প্রত্যয় কোনো না কোনো পদের আশ্রয় বা পরে সংযুক্ত হয়ে নির্দিষ্টতা জ্ঞাপন করে, এগুলোকে পদাশ্রিত অব্যয় বা পদাশ্রিত নির্দেশক বলা হয়। বাংলায় নির্দিষ্টতা জ্ঞাপক প্রত্যয় ইংরেজি ডেফিনিট আর্টিকেল দিয়ে স্থানীয় হয়, বচনভেদে পদাশ্রিত নির্দেশকের বিভিন্নতা প্রযুক্ত হয়। পদাশ্রিত নির্দেশকগুলো এক বচনে কোথায় কোথায় হয় আর বহু বচনে কোথায় কোথায় হয় দেখো। এক বচনে কাটি, কানা কানি, গাছা গাছি ইত্যাদি নির্দেশক ব্যবহৃত হয়। আবার বলছি, এক বচনে যে সকল পদাশ্রিত নির্দেশক ব্যবহার করা হয় সেগুলো হলো টা, টি, কানা কানি, গাছা গাছি ইত্যাদি। যেমন টাকাটা, বাড়িটা, কাপড়খানা, বইখানি, লাঠি গাছা, ছুরি গাছি ইত্যাদি। তারপরে হলো যে বহু বচনে যে সকল পদাশ্রিত নির্দেশক ব্যবহার করা হয়, মূলত গুলি, গুলা, গুলো, গুলিন প্রভৃতি নির্দেশক প্রত্যয় সংযুক্ত হয়। যেমন মানুষগুলো, গুলি আমগুলো, লোকগুলো, পটলগুলি ইত্যাদি। পদাশ্রিত নির্দেশকটা মূলত ব্যবহার করা হয় কোন কোন ক্ষেত্রে বা কোন কোন জায়গায়, সেটা হলো এক শব্দের সঙ্গে যখন আমরা টা, টি যুক্ত করি তখন যে অনির্দিষ্টতা বোঝায়। যেমন একটি দেশ, পৃথিবীর যে কোনো একটা দেশ হতে পারে, সে যেমনই হোক দেখতে, কিন্তু অন্য সংখ্যা বাচক শব্দের সঙ্গে যখন টাটি যুক্ত হয় তখন সেটা অনির্দিষ্টতা না বুঝিয়ে নির্দিষ্টতাই বোঝায়। যেমন 3টি টাকা, 10টি বছর ইত্যাদি। নিরর্থক ভাবে অনেক সময় নির্দেশক টাটি এর ব্যবহার লক্ষণীয়। আমি আবার বলছি, নিরর্থক ভাবেও নির্দেশক টাটি এর ব্যবহার লক্ষণীয়। যেমন সারাটি সকাল
তোমার আশায় বসে আছি। অথবা আমরা বলতে পারি ন্যাকামিটা এখন রাখো। নির্দেশক সর্বনামের পরে টা, টি ইত্যাদি যুক্ত হলে এটি সুনির্দিষ্ট হয়ে যায়। যেমন উঠে যেন কার তৈরি, এটা নয়, ওটা আনো, সেটি ছিল আমার প্রিয় কলম। গোটা আমরা কথায় বলি গোটা আম, গোটা বই। এই গোটা বচনবাচক শব্দটির অনেক সময় আগেই বসে এবং সংশ্লিষ্ট পদটি যে বচনবাচক শব্দটির আগে বসাতে পারো, খানা, খানি ইত্যাদির পরে বসাতে পারো। এগুলো নির্দেশক ও নির্দেশক দুই অর্থই প্রযোজ্য। গোটা শব্দ আগে বসে এবং সংশ্লিষ্ট পদটি নির্দিষ্টতা না বুঝিয়ে অনির্দিষ্টতা বোঝায়। যেমন গোটা দেশটাই চারকার হয়ে গেছে, গোটা দুই কমলা লেবু আছে, দুইখানা কম্বল চেয়েছিলাম, গোটার সাথে আম এনো, একখানা বই কিনে নিও। এই ক্ষেত্রে দেখবে যে গোটা দেশে চারকার হয়ে গেছে, এটা নির্দিষ্ট। গোটা দুই কমলা লেবু আছে, এটা অনির্দিষ্ট। দুইখানা কম্বল চেয়েছিলাম, নির্দিষ্ট। গোটার সাথে আম এনো, একখানা বই কিনে নিও, এটা অনির্দিষ্ট। কিন্তু কবিতায় বিশেষ বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপন ব্যবহার করা হয়। আমি অবাকে এনেছি বহিয়া নয়ন জলে ব্যর্থ সাধন কানি, তার টুকু, টুক বা টুক ইত্যাদি পদচিহ্ন নির্দেশক নির্দিষ্টতা অনির্দিষ্টতা উভয় অর্থে ব্যবহৃত হয়। যেমন কটাকে দুধ দাও, অনির্দিষ্টতা জ্ঞাপনে যেটা ব্যবহার করা হয়। সবটুকু ও শুধুই খেয়ে ফেলো, নির্দিষ্টতা। বিশেষ বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপনে কয়েকটি শব্দ ব্যবহার করা হয়, যেমন তা, পাটি ইত্যাদি। যেমন 10টা কাগজ দাও, পাটি আমার এক পাটি জুতা ছিঁড়ে গেছে। এগুলো মূলত কোথায় কোথায় বা কোন জায়গায় পদার্থিত নির্দেশক মূলত ব্যবহার করা হয়, সেগুলি ব্যবহার করা হয়। এরপরে কাকে পত্র দেওয়া যায়, ক্যাশ। শিপা তুমি পড়ো, পদার্থিত নির্দেশক শুরু থেকে পড়ে আসো। স্যার, প্রদর্শিত নির্দেশক ক,
কয়েকটি অব্যয় বা প্রত্যয় কোনো না কোনো পদের আশ্রয় বা পরে সংযুক্ত হয়ে নির্দিষ্টতা জ্ঞাপন করে, এগুলিকে পদাশ্রিত অব্যয় বা পদাশ্রিত নির্দেশক বলে। বাংলায় নির্দিষ্টতা জ্ঞাপক প্রত্যয়, ইংরেজিতে ডেফিনিট আর্টিকেল দায়ের স্থানীয়। বচনভেদে পদাশ্রিত নির্দেশকেরও বিভিন্নতা প্রযুক্ত হয়। একবচনে টা, টি, খানা, খানি, গাছাগাছি ইত্যাদি নির্দেশক ব্যবহৃত হয়, যেমন টাকাটা, বাড়িটা, কটখানা, বইখানা, খানি, লাঠিগাছা, চুড়িগাছা ইত্যাদি। বহুবচনে গুলি, গুলা, গুলো, গুলিন প্রভৃতি নির্দেশক প্রত্যয় সংযুক্ত হয়, যেমন মানুষগুলি, লোকগুলো, আমগুলো, পটলগুলিন ইত্যাদি। পদাশ্রিত নির্দেশকের ব্যবহার। এক শব্দের সঙ্গে টাটি যুক্ত হলে অনির্দিষ্টতা বোঝায়, যেমন একটি দেশ, সে যেমনই হোক দেখতে। কিন্তু অসংখ্য সংখ্যাবাচক শব্দের সাথে টাটি যুক্ত হলে নির্দিষ্টতা বোঝায়, যেমন 3টি টাকা, 10টি বছর। নিরর্থকভাবেও নির্দেশক টাটের ব্যবহার লক্ষণীয়, যেমন সারাটা সকাল তোমার আশায় বসে আছি, ন্যাকামিটা এখন রাখো। নির্দেশক সর্বনামের পরে টাটি যুক্ত হলে তা সুনির্দিষ্ট হয়ে যায়, যেমন ওটি যেন কাঠ তৈরি, এটা নয় ওটা আনো, সেটাই ছিল আমার প্রিয় কলম। 2. গোটা বচনবাচক শব্দটির আগে বসে এবং খানা, খানি পরে বসে, এগুলি নির্দেশক ও অনির্দেশক দুই অর্থেই প্রযোজ্য। গোটা শব্দ আগে বসে এবং সংশ্লিষ্ট পদটি নির্দিষ্টতা না বুঝে অনির্দিষ্টতা বোঝায়, যেমন গোটা দেশে ছারখার হয়ে গেছে, গোটা 2 কমলালেবু আছে, 2খানা কম্বল চেয়েছিলাম, গোটার সাথে আম আনো, 1খানা বই কিনে নিন। কিন্তু কবিতায় বিশেষ অর্থে খানি নির্দিষ্টার্থে ব্যবহৃত হয়, যথা আমি অভাগে এনেছি বহিয়া নয়ন জলে ব্যর্থ সাধন খানি। 3 টাক, টুক, টুকু, টো ইত্যাদি পদাশ্রিত নির্দেশক নির্দিষ্টতা অনির্দিষ্টতা উভয় অর্থে ব্যবহৃত হয়, যেমন পোয়াটু, দুধ আনো দাও, সবটুকু ওষুধে খেয়ে ফেলো। 4. বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপনে কয়েকটি শব্দ তা, পাটি ইত্যাদি, যেমন তা 10টা কাগজ দাও, পাটি আমার এক পাটির জুতো ছিঁড়ে গেছে। শেষ। শেষ। সালমা বরাবর। স্যার একদম প্রথম থেকে। হ্যাঁ। পদাশ্রিত নির্দেশক কয়েকটি অব্যয় বা প্রত্যয় কোনো না কোনো পদের আশ্রয়ে বা পরে সংযুক্ত হয়ে নির্দিষ্টতা জ্ঞাপন করে, এগুলোকে পদাশ্রিত অব্যয় বা পদাশ্রিত নির্দেশক বলে। বাংলায় নির্দেশকতা জ্ঞাপক প্রত্যয়, ইংরেজি ডিফিনিট আর্টিকেল দায় স্থানীয়। বচনভেদে পদাশ্রিত নির্দেশকের বিভিন্নতা প্রযুক্ত হয়। এক বচনে টা, টি, খানা, খানি, গাছা, গাছি ইত্যাদি নির্দেশক ব্যবহৃত হয়, যেমন টাকাটা, বাড়িটা, কাপড়খানা, বইখানি, লাঠিগাছা, ছুরিগাছি ইত্যাদি। বহুবচনে গুলি, গুলা, গুলো, গুলিন প্রভৃতি নির্দেশক প্রত্যয় সংযুক্ত হয়, যেমন মানুষগুলি, লোকগুলো, আমগুলো, পটলগুলিন ইত্যাদি। পদাশ্রিত নির্দেশকের ব্যবহার। এক শব্দের সঙ্গে টাটি যুক্ত হলে অনির্দিষ্টতা বোঝায়, যেমন একটি দেশ, সে যেমনই হোক দেখতে। কিন্তু অন্য সংখ্যাবাচক শব্দের সাথে টাটি যুক্ত হলে নির্দিষ্টতা বোঝায়, যেমন 3টি 10টি বছর। নিরর্থকভাবে নির্দেশক টা, টি এর ব্যবহার লক্ষণীয়, যেমন সারাটি সকাল তোমার আশায় বসে আছি, ন্যাকামিটি এখন রাখো। নির্দেশক সর্বনামের পরে টাটি যুক্ত হলে তা সুনির্দিষ্ট হয়ে যায়, যেমন ওটি যেন কাঠ তৈরি, এটা নয় ওটা আনো, এটাই ছিল আমার প্রিয় কলম। 2. গোটা বচনবাচক শব্দটির আগে বসে এবং খানাখানি পরে বসে, এগুলো নির্দেশক ও অনির্দেশক দুই অর্থেই প্রযোজ্য। গোটা শব্দ আগে বসে এবং সংশ্লিষ্ট পদটি নির্দিষ্টতা না বুঝে অনির্দিষ্টতা বোঝায়, যেমন গোটা 150 ছারখার হয়ে গেছে, গোটা 2 কমলা লেবু আছে, অনির্দিষ্ট, 2খানা কম্বল চেয়েছিলাম, নির্দিষ্ট, গোটা 7 আম এনো, 1খানা বই কিনে নিও, অনির্দিষ্ট। কিন্তু কবিতায় বিশেষ অর্থে খানি নির্দিষ্টতা ব্যবহৃত হয়, যথা আমি অভাগা এনেছি বহিয়া নয়ন জলে ব্যর্থ সাধন খানি। 3. টাক, টুকু,
টুক, টুকু, টো ইত্যাদি পদাশ্রিত নির্দেশক নির্দেশতা ও অনির্দিষ্টতা উভয় অর্থে ব্যবহৃত হয়। যেমন পোয়াটাকে দুধ দাও অনির্দিষ্টতা, সবটুকু ওষুধে খেয়ে ফেলো নির্দিষ্টতা। 4 বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপনে কয়েকটি শব্দ তা, পাট ইত্যাদি। যেমন তা 10টা কাগজ দাও, পাটি আমার এক পাটি জুতো ছিঁড়ে গেছে। তা পড়ছি। রিমন বড় আছো নাকি? রিমন, আফরিন, আফরিন ইয়েস স্যার। ইয়েস স্যার। কি করো? আমার এখানে স্লাইড তো আসতেছে না। স্লাইড তো আমি দিচ্ছি না, আমি বই থেকে পড়াচ্ছি, বুট বই। আচ্ছা স্লাইড স্যার, কনভার্টেড, স্লাইড কনভার্টেড তো ছোট একদম, তার জন্য। স্যার পেজ নং পেজ নং 59। পদাশ্রিত নির্দেশক থেকে পড়বো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কয়েকটি অব্যয় বা প্রত্যয় কোনো না কোনো পদের আশ্রয়ে বা পরে সংযুক্ত হয়ে নির্দিষ্টতা জ্ঞাপন করে, এগুলোকে পদশ্রিত অব্যয় বা পদশ্রিত নির্দেশক বলে। বাংলায় নির্দিষ্টতা জ্ঞাপক প্রত্যয় ইংরেজি ডেফিনিট আর্টিকেল দা এর স্থানীয় বচন ভেদে পদশ্রিত নির্দেশকেরও বিভিন্নতা প্রযুক্ত হয়। ক এক বচনে টা, টি, খানা, খানি, গাছা, গাছি ইত্যাদি নির্দেশক ব্যবহৃত হয়। যেমন টাকাটা, বাড়িটা, কাপড়খানা, বইখানি, লাঠিগাছা, ছুরিগাছি ইত্যাদি। বহু বচনে গুলি, গুলা, গোলো, গুলিন প্রভৃতি নির্দেশক প্রত্যয় সংযুক্ত হয়। যেমন মানুষগুলি, লোকগুলো, আমগুলো, পটলগুলিন ইত্যাদি। পদাশ্রিত নির্দেশকের ব্যবহার। ক এক শব্দের সঙ্গে টা, টি যুক্ত হলে অনির্দিষ্টতা বোঝায়। যেমন একটি দেশ, সে যেমনই হোক দেখতে। কিন্তু অন্য সংখ্যাবাচক শব্দের সাথে টা, টি যুক্ত হলে নির্দিষ্টতা বোঝায়। যেমন 3টি টাকা, 10টি বছর। খ নিরর্থক ভাবেও নির্দেশক টা, টির ব্যবহার লক্ষণীয়। যেমন সারাটি সকাল তোমার আশায় বসে আছি, ন্যাকামিটা এখন রাখো। গ নির্দেশক সর্বনামের পরে টা, টি যুক্ত হলে তা সুনির্দিষ্ট হয়ে যায়। যেমন ওটি যেন কার তৈরি, এটা নয় ওটা আনো, সেটি ছিল আমার প্রিয় কলম। 2 গোটা বচনবাচক শব্দটির আগে বসে এবং খানাখানি পরে বসে। এগুলো নির্দেশক ও অনির্দেশক দুই অর্থেই প্রযোজ্য। গোটা শব্দে আগে বসে এবং সংশ্লিষ্ট পদটি নির্দিষ্টতা না বুঝিয়ে অনির্দিষ্টতা বোঝায়। যেমন গোটা দেশই ছারকার হয়ে গেছে, গোটা 2 কমলা লেবু আছে, অনির্দিষ্ট। 2খানা কম্বল চেয়েছিলাম, নির্দিষ্ট। গোটার সাথে আম এনো। 1খানা বই কিনে নিও, অনির্দিষ্ট। কিন্তু কবিতায় বিশেষ অর্থে খানি নির্দিষ্টার্থে ব্যবহৃত হয়। যথা আমি অভাগা এনেছি বহিয়া নয়ন জলে ব্যর্থ সাধনখানি। 3 টাক, টুক, টুকু, টো ইত্যাদি পদশ্রিত নির্দেশক নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা উভয় অর্থেই ব্যবহৃত হয়। যেমন পোয়াটাক দুধ নাও, অনির্দিষ্টতা। সবটুকু ওষুধই খেয়ে ফেলো, নির্দিষ্টতা। 4 বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপনে কয়েকটি শব্দ তা, পাটি ইত্যাদি। যেমন কা 10টা কাগজ নাও, পাটি আমার এক পাটি জুতো ছিঁড়ে গেছে। স্যার পড়ছি। আচ্ছা, এবার ধ্বনি পরিবর্তনটাতে যাও। দ্বিতীয় পরিচ্ছেদ, ধ্বনি পরিবর্তন। দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ, ধ্বনি পরিবর্তন। স্যার পেজ নাম্বার কত একটু বলবেন? পেজ নাম্বার 27।
গেছো? ভাষার পরিবর্তনের সাথে ধ্বনির পরিবর্তন সম্পৃক্ত। ধ্বনির পরিবর্তন নানা প্রক্রিয়ায় সম্পন্ন হয়, নিম্নে তা উল্লেখ করা হলো। প্রথমটাই হলো স্বর আগম। স্বর আগম শব্দের অর্থ হলো স্বর আগমন, স্বরের আগমন। বাংলা ভাষায় যে সকল স্বরধ্বনি আছে তার প্রতিটার কোনো না কোনো একটি যদি এই স্বরধ্বনি হিসেবে আসে তাকে স্বরাগম বলা হবে। স্বরাগম তিন ভাবে হয়। প্রথমটা আদি স্বরাগম। উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের আদিতে স্বরধ্বনি এলে তাকে আদি স্বরাগম বলা হয়। যেমন স্কুল, স্কুল, স্টেশন, স্টেশন, এরূপ স্থাবল, আসপর্দা। এরপরে মধ্যা স্বরাগম। এখানে একটু কথা আছে। মধ্যা স্বরাগমের আরো ভিন্ন ভিন্ন কয়েকটি নাম রয়েছে। মধ্য স্বরাগমের একটা নাম হলো বিপ্রকর্ষ। মধ্য স্বরাগমের অপর আরেকটা নাম হলো স্বরভক্তি। সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে যদি স্বরধ্বনি চলে আসে তাকে মধ্য স্বরাগম বলা হয়। এই মধ্য স্বরাগমের অপর নাম হলো বিপ্রকর্ষ বা স্বরভক্তি। যেমন রত্ন, রথন, ধর্ম, ধরম, স্বপ্ন, স্বপন, হর্ষ, হরস। এরপর রসই দিয়ে প্রীতি, ফিরিতি, ক্লিপ, ক্লিপ, ফিল্ম, ফিল্ম ইত্যাদি। রসৌ দিয়ে মুক্তা, মুকুতা, তুর্ক, তুরুক, ভ্রু, ভ্রু, এ, গ্রাম, গ্যারাম, প্রেক, পেরে, স্রেফ, স্রেফ। উদিও হয় অনেক সময় শ্লোক, শ্লোক, মুরক, মুরুক, মুরক ইত্যাদি। অন্তঃস্বরাগম। শব্দের শেষে বা অন্তে স্বরাগম আসবে বা স্বরের আগমন হবে। কোনো কোনো সময় শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসে, এরূপ স্বরাগমকে বলা হয় অন্তঃস্বরাগম। যেমন দিশ, দিশা, উক্ত, উক্ত, বেঞ্চ, বেঞ্চি, সত্য, সত্যি ইত্যাদি। অপনিহিতি। পরের রসইকার যদি আগে উচ্চারিত হয় কিংবা যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে যদি রসইকার বা রসৌকার উচ্চারিত হয় তাকে অপনিহিতি বলা হয়। যেমন আজি, আইজ, সাধু, সাউথ, রাখিয়া, রাখিয়া, বাক্য, বাক্য, সত্য, সত্য, চারি, চায়, মারি, মায় ইত্যাদি। এরপর অসমীকরণ। একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য শব্দের মাঝখানে যদি স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে অসমীকরণ বলা হয়। যেমন দক যোগ দক সমান ধক ধক ইত্যাদি। এরপরে স্বরসঙ্গতি। একটি স্বরধ্বনির প্রভাবে শব্দের অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলা হয়। স্বরসঙ্গতি মূলত বাংলা ব্যাকরণে তিন ভাবে হয়। প্রথমটার কারণে যদি পরেরটার পরিবর্তন হয় সেটা প্রগত স্বরসঙ্গতি, আর পরেরটার কারণে যদি প্রথমটার পরিবর্তন হয় সেটাকে বলে পরাগত স্বরসঙ্গতি। আর যদি প্রথমটা এবং শেষেরটার কারণে যদি মাঝেরটা পরিবর্তন হয় সেটাকে মধ্যাগত স্বরসঙ্গতি বলা হয়। এরপরে সম্প্রকর্ষ, এর আরেকটা নাম আছে। সম্প্রকর্ষের অপর নাম হলো স্বরালু। দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত বা মধ্যবর্তী কোন স্বরধ্বনি লোপ পেলে তাকে স্বরালু বা সম্প্রকর্ষ বলা হয়। যেমন অলাবু, লাবু, লাউ,
উদ্ধার, উদার, ধার, মধ্যস্বরাগম, অগ্রু, অগ্রু, সুবর্ণ, স্বর্ণ। এরপর অন্তঃস্বরালু আশ, আশা, আশা, আশ, আজি, আজ, চারি, চার ইত্যাদি। ধ্বনি বিপর্যয় শব্দের মধ্যে দুটো ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। যেমন রিক্সা, রিস্কা, ইসাস, ইসাস, লাভ, ফাল। এরপরে সমীকরণ শব্দের মধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তারে সমতা লাভ করে, একে বলা হয় সমীকরণ। যেমন জন্ম, জন্ম, কাটনা, কান্না ইত্যাদি। প্রগত সমীকরণের উদাহরণ চক্র, চক্র, পক্ষ, পক্ষ। পরাগত পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনির পরিবর্তন হলে তাকে পরাগত বলা হয়। যেমন তৎযোগ জন্য সমান তৎজন্য, তৎযোগ হিত সমান তদ্ধিত, উদ্যোগ মুখ সমান উন্মুখ ইত্যাদি। অনন্য সমীকরণ যখন পরস্পরের প্রভাবে দুটি ধ্বনি পরিবর্তিত হয় তখন তাকে অনন্য সমীকরণ বলা হয়। যেমন সত্য, স্বচ্ছ, বিদ্যা, বিদ্যা ইত্যাদি। বিষমীকরণ দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীকরণ বলে। শরীর, শরীর, লাল, লাল। দ্বিত্ব ব্যঞ্জন কখনো কখনো জোর দেওয়ার জন্য শব্দের অন্তর্গত ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারিত হয়, একে ব্যঞ্জন দ্বিত্ব, ব্যঞ্জন দ্বিত্বতা নামে আখ্যায়িত করা হয়। যেমন পাকা, পাক্কা, সকাল, সকাল। ব্যঞ্জন বিকৃতি শব্দের মধ্যে কোনো কোনো সময় ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জন ধ্বনির ব্যবহৃত হয়, একে ব্যঞ্জন বিকৃতি বলা হয়। যেমন কবাট, কপাট, দুবা, দুপা, দাইমা, ধাইমা ইত্যাদি। এরপরে ব্যঞ্জন ছতি পাশাপাশি সমোচ্চারণের দুটি ব্যঞ্জন ধ্বনি থাকলে একটি লোপ পেলে তাকে ব্যঞ্জন ছতি বলা হয়। যেমন বৌদিদি, বৌদি, বড় দাদা, বড়দা ইত্যাদি। অন্তর্বর্তী পদের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনি লোপ পেলে তাকে বলে অন্তর্বর্তী। ফাল্গুন, ফাগুন, ফলাহার, ফলার, আলাহিদা, আলাদা। এরপরে অবিশ্রুতি বিপর্যস্ত স্বরধ্বনির পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে তদনুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটবে। যেমন শুনিয়া, শুনে, বলিয়া, বলে, হাঁটুয়া, যে হেঁটে, মাছুয়া, মেছো। রকার লোপ পায়। আধুনিক চলিত বাংলায় অনেক ক্ষেত্রে রকার লোপ পায়, এর ব্যঞ্জন দ্বিত্ব হয়। যেমন তর্ক, তক্ষ, করতে, করতে, মারল, মারল, করলাম, করলাম ইত্যাদি। অকার লোপ পায় অনেক সময়। আধুনিক চলিত ভাষায় অনেক সময় দুই স্বরের মাঝে মাঝে অকারের লোপ পায়। যেমন পুরোহিত, পুরুত, গাহিল, গাইল, চাহে, চাই, সাধু, সাহু, সাহু। আরবি আল্লাহ, আল্লাহ, অ থাকবে, শুধু আল্লাহ হবে। ফার্সি শাহ, শাহ ইত্যাদি। এই দুইটার এমসিকিউ পড়ে ফেলবো তোমরা ভালো করে।